তারেক রহমানের এনআইডি কার্ড করছেন কিভাবে শনিবার দিন? প্রশ্ন ঠিক আছে, করছেন তাহলে আমরা এখানে প্রোগ্রাম দিয়ে আমরা রাখছি। তুলে সামনে অবস্থান করছি। এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে এই জন্য চিঠি দায়ভার আছে। আপনাদের নিতে হবে। আচরণটা ফলো করছেন আমাকে বলেন। ছাত্রদল নিয়েছিল, নির্বাচন তারা- কমিশন কোন আচরণ follow দিয়েছিলেন? ছাত্রদল নিয়েছিল আপনাদের একটা চিঠি আছে। এই চিঠি আমরা নিউজ মহামান্য হাইকোর্ট আওয়ামী লীগের সকল মামলা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি দিলেন। খুব শীঘ্রই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ আসতেছে। এই ভিডিওটি শেয়ার করে পুরো দেশকে জানিয়ে দাও। নির্বাচনে আইন লঙ্ঘন করার দায়ে মধ্যরাতে ডক্টর ইউনূস গ্রেপ্তার। এইদিকে সকালেই সেনা শাসন ঘোষণা করলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। ভাবা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসেরও 5 বছরের কারাদণ্ড হতে পারে। শুধুমাত্র উনি না, উপদেষ্টাদের মতো শুরু করে অনেকেরই, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন। যেভাবে জামাতকে ক্ষমতায় আনছে বিএনপি, কাটা দিয়ে কাটা তুলছে জামাত। এবং নির্বাচন কমিশনের স্পষ্ট অবস্থান আমরা জানতে পেরেছি, তখন সরকার বড় ধরনের বিপাকে পড়েছে। সরকারের সমস্ত আয়োজন ভেস্তে যেতে বসেছে যখন হ্যাঁ বা নায়ের পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই। যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। পিসির এমন চিঠির পর হারাসুর সংবিধানের প্রবক্তা আলী রিয়াজ নিজেদের অপরাধ ঢাকতে সুর পাল্টে ফেলেছে। গতকাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। এই ঘটনা দেখার পর অনেকে আমাকে নক করেছেন, অনেকে আমাকে কল করেছেন, অনেকে আমাকে এসএমএস পাঠিয়েছেন যে ভাই কি হতে যাচ্ছে, কি হবে, অনেক প্রশ্ন বানে একদম জর্জরিত করে ফেলেছেন প্রত্যেকের একটাই প্রশ্ন, ভাই আদৌ 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে কি না। আবার অনেকেই জানতে চেয়েছেন বিএনপি আসলে কি চাচ্ছে, তারা কি ক্ষমতায় আসতে চাচ্ছে না, নাকি তারা জামাতের সাথে কোনো প্রকার লিয়াজু মেইনটেইন করে এ ধরনের নাটক মঞ্চায়িত করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। 2025 সালের 13ই নভেম্বর পত্রিকার পাতার বড় শিরোনাম ছিল গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথাটি বলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2026 সালের 13ই জানুয়ারি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল বিএনপি হ্যাঁ বা না ভোটের ফ্যাকড়ায় থাকবে না। যদিও এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ে অনেকে না ভোটের পক্ষে প্রচার চালানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু এর মধ্যে আকস্মিক অবস্থান পাল্টালেন তারেক রহমান। 23শে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চান তিনি। তারেক রহমানের এমন নতুন অবস্থানের পরদিনই টিপ্পনি কাটেন জামাত ইসলামের আমির। বলেন, জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। প্রশ্ন হলো, হঠাৎ এমন কি ধাক্কা খেলো যে ধাক্কায় তারেক রহমান ফুট করে উন্মুক্ত জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করলেন? এই প্রশ্ন তৈরি হয়েছে খোদ দলটির ভিতরেই। আবার তারেক রহমান এমন সময় হ্যাঁতে ভোট দিতে বললেন যেদিন নির্বাচন কমিশনের হুঙ্কার অধ্যাপক ইউনূস আর আলী রিয়াজদের অবস্থা কোণঠাসা হয়ে পড়ে। তাহলে কি ডক্টর ইউনূস ও তার বাহিনীকে রক্ষা করতেই তারেক রহমানের এমন অবস্থান, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বহু নাটকের পর যখন আলী রিয়াজের ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করে, তখন বিএনপি ছিল নাখোশ। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা কোনো ধরনের রাগ ঢাক না রেখে তখন বলেছিলেন ঐকমত্য কমিশন জুলাই সনদের নামে প্রতারণা করেছে। দলটির মহাসচিব বলেছিলেন, বিএনপি নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে এবং তাতে তারা বিস্মিত। বিশ্লেষকরা মনে করেন, স্পষ্টতই বিএনপিকে হাইকোর্ট দেখানোর পরও শুধু নির্বাচনের আশায় দলটি জুলাই সনদে স্বাক্ষর করে এবং জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিএনপির বেশি আগ্রহ ছিল। এই জুলাই সনদের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে। এবারে প্রথম কোনো সাধারণ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে হচ্ছে গণভোট। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়া নিয়ে এই গণভোট। নির্বাচনের তাফসিল ঘোষণার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নিজেদের পছন্দসই দলগুলোকে নিয়ে জুলাই সনদ করেছে, আবার সেই দলগুলো নোট অফ ডিসেন্ট গুলো সরকার পাত্তাই দেয়নি। তা সত্ত্বেও সরকারের চেষ্টা হলো এটা নিশ্চিত করা তারাই দুনিয়ার সেরা সংস্কার করেছে। সরকারের সাথে তাদের দুই মিত্র জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার শুরু করে। তবে আনুষ্ঠানিক প্রচারে 30শে জানুয়ারির আগ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব গণভোট নিয়ে বক্তব্য দেয়নি। উল্টো বিএনপির তৃণমূলের কিছু জায়গায় না ভোটের পক্ষে প্রচার দেখা গেছে। যদিও দলের কিছু কিছু নীতি নির্ধারক জানিয়েছিলেন দলটির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে। এমনকি দলের শীর্ষ নেতারাও গণভোটের প্রচারণায় কেন যাচ্ছেন না তা পরিষ্কার করেছেন। 12 ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে। গণভোটের বিরুদ্ধে এর চেয়ে বড় বক্তব্যটি দিয়েছেন
খোদ দলটির চেয়ারপারসন তারেক রহমানই। 13ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। সেদিন তিনি বলেছিলেন, এই সময় গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া এবং পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন কৃষকদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেছিলেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় 3,000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। অপরদিকে আমরা দেখি দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে প্রায় সম পরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষের কাছে এই সময়ে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে তারেক রহমান হঠাৎ করে নিজের অবস্থান পাল্টান। গত 30শে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, জুলাই সনদকে সম্মান করতে হবে, সেজন্য ধানের শীষ যেমন সিল মারার পাশাপাশি হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি। তারেক রহমানের এমন আকস্মিক প্রচারে বিষয়টি নিয়ে বিএনপির ভিতরে ও বাইরে ব্যাপক আলোচনা হয়। জামাত ও এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রথম দিন থেকে প্রচার শুরু করেছিল। 22শে জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। সেদিন সিলেটে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় আরো 6টি নির্বাচনী জনসভা করেন তিনি। এসব সভায় বিএনপির পক্ষ থেকে গণভোটের বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে জানা গেছে। এরপরেও তিনি দেশব্যাপী যেসব প্রচার সভা করেছিলেন 30শে জানুয়ারির আগে কোনোটি হ্যাঁ বা না এর পক্ষে কোনো কথা বলেননি। অন্যদিকে 22শে জানুয়ারি রাজধানীর মিরপুরে জামাত ও এনসিপি নেতৃত্বাধীন জোট নির্বাচনী জনসভা করে। সেখানে নেতারা জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতেও জনগণকে অনুরোধ করেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারের জন্য 238টি আসনে দলীয় প্রতিনিধি ঘোষণা করেছেন এনসিপি। প্রশ্ন উঠেছে, তারেক রহমান হঠাৎ করে নির্বাচনী জনসভায় হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন কেন, যেখানে দলটির সিনিয়র নেতারা স্পষ্টতই গণভোট নিয়ে কৌশলী হওয়ার চেষ্টায় ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমান যেদিন হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছেন তার আগের মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে সরকার নিজে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অংশীজনরা এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে আইনের ভুল ব্যাখ্যা দিতেও পিছু পাওয়ানি। তা নিয়ে রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বিপত্তি বাধে নির্বাচন কমিশনের একটি চিঠিতে 29শে জানুয়ারি তারা সরকারকে দেওয়া চিঠিতে দিয়েছে মহাহংকার। ওই চিঠিতে নির্বাচন কমিশন বলছে, হ্যাঁ বা না এর পক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই। যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের চিঠি সরকার অবস্থানকে নড়বড়ে করে দেয়। সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে ভয় ঢুকেছে। রোববার আদালত খুললে সরকার এমন বেআইনি কাজ নিয়ে রিট দায়ের হতে পারে। আর এই আইনি কাজে বিএনপিপন্থী আইনজীবীদের থাকার আশঙ্কা করছে সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে, অধ্যাপক আলী রিয়াজ সহ সরকার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি সামাল দিতে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে। মিত্র কয়েকটি দলের সুপারিশ ছিল, বিএনপিকে হ্যাঁ ভোটের পক্ষে নামাতে না পারলে সরকারি মিশন হ্যাঁ ভোট বেচতে যাবে। সেক্ষেত্রে বড় ধরনের কারচুপি ছাড়া হ্যাঁ জয়ের কোনো আশাই দেখেন না সরকারি মিত্ররা। কারণ এরই মধ্যে জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো প্রকাশ্যে ঘোষণা দিয়ে না ভোটের পক্ষে নেমেছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভোটের মাঠে একটি বড় শক্তি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। নো ভোট নো ভোটের প্রচারে নেমেছে দলটি। তারপরও দলটির সমর্থক যারা ভোট দিতে যাবে বা যেতে বাধ্য হবে তারা না ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে বিএনপির তৃণমূলে না ভোটের প্রচার পর হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে যাওয়ায় সরকারের চোখে শস্য ফুল দেখতে পায়। প্রশ্ন হলো যে তারেক রহমানের কাছে গণভোটের চেয়ে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার মুখে হঠাৎ হ্যাঁ ভোটের পক্ষে কথা শোনা গেল কেন? বিএনপির সিনিয়র দুজন নেতা মনে করেন বিষয়টি সহজেই বোঝা যায় যদি আপনি গত 18 মাসে তারেক রহমানের সিদ্ধান্তগুলো দেখেন। নির্বাচনের জন্য তারেক রহমান সরকারের বহু সিদ্ধান্ত মেনে নিয়েছেন যেগুলো প্রথমে বিএনপি বিরোধিতা করেছিল। এমনকি দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মব সন্ত্রাসের বিরুদ্ধে তারেক রহমানকে কখনোই সরকারের বিরোধিতা করতে দেখা যায়নি। সূত্রগুলো বলছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে বলা হয়েছে সরকার অন্য দুই মিত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্যে প্রচার চালালেও বিএনপি এই বিষয়ে নিশ্চুপ আছে। এমনকি কোথাও কোথাও বিরোধিতা করছে। আর তাতে মানুষের কাছে বার্তা যাচ্ছে বিএনপি না ভোটের পক্ষে কিংবা গণভোটের পক্ষে নাই। সরকার এমন বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সব রাজনৈতিক দলগুলো যদি সংস্কার প্রস্তাব নিয়ে একমত হয় তাহলে গণভোটের প্রয়োজন কি? তবে সরকার উচ্চ পর্যায় থেকে বিএনপিকে জানানো হয় বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে না নামলে অন্য দুই মিত্র নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। এমন হুমকিতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি নির্বাচনের আশায় সরকারের বহু অনৈতিক ও বেআইনি প্রস্তাব এরই মধ্যে মেনে নেওয়া তারেক রহমান পড়েন বিপাকে। সরকার যে তারেক রহমানকে একটি ধাক্কা দিয়েছেন সেটি আবার কৌশলে বলেও ফেলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। 31শে জানুয়ারি কেরানীগঞ্জে শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জাতির ধাক্কা খেয়ে এখন কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। পরিষ্কারভাবে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে। তারা বলে যে গণভোট আবার কিসের?
এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। আসলে এরই বলে ঝালার নাম বাবাজি। এ জাতীয় যারা ধাক্কা দেয় তাদের ছেড়ে দেয় না। বিএনপির সূত্রগুলো বলছে যে ধাক্কাতে তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলুক না কেন, বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ নির্বাচনী প্রচারের শুরু থেকে দলটির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত ছিল জুলাই শরৎ নিয়ে গণভোটের প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। এ কারণে দলের ভিতরে হতাশা তৈরি হয়। তাই গণভোটকে অগ্রাধিকার তালিকার একেবারে নিচের দিকে রাখার পরিকল্পনা নিয়েছিল দলটি। বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বলেছেন, দল যদি হ্যাঁ ভোটকে সমর্থন করে তাহলে জনগণ এবং প্রতিদ্বন্দ্বীরা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কারণ তাদের নিজস্ব দাবি গণভোটের প্রশ্নে প্রতিফলিত হয়নি। আর যদি তারা না ভোটের জন্য প্রচারণা চালায় তাহলে এটি হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালানোর অন্যান্য দলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই পরিস্থিতিতে দলটি প্রাথমিকভাবে ঠিক করেছিল গণভোটে কোন দিকে ভোট দিতে হবে এ নিয়ে সমর্থকদের কোনো নির্দেশনাই দেবে না। দলটির সূত্রগুলো বলছে, দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার আসন সহ কমপক্ষে 100টি আসন আছে, যেখানে বিএনপি প্রার্থীদের জিততে হলে আওয়ামী লীগের ভোট দরকার। আওয়ামী লীগ গণভোটের বিরুদ্ধে হওয়ায় এসব আসনের প্রার্থীরা এখন তারেক রহমানের বক্তব্যের পর ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন। দলের স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলে কেউ কথা বলবেন এটা অসম্ভব, কিন্তু তারেক রহমান সরকার ও সরকারের দুই মিত্রের চাপে সরাসরি হ্যাঁ পক্ষে অবস্থান নেয় বহু আসনে পরিস্থিতি পাল্টে যেতে পারে। তেমন হলে বিএনপির অবস্থা 1991 সালে আওয়ামী লীগের মতো যে হতে পারে তার সংখ্যা আরো বাড়ছে। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম আরো স্পষ্ট হলো। এখন সরাসরি তিনি বৈঠক শুরু করেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে। যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি দল শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এখানে বলা হচ্ছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালালউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। লন্ডনে 1 সপ্তাহের সফরের শেষে 26শে জানুয়ারি তারা লন্ডনে ফিরেছেন। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই প্রতিনিধি দলের একাধিক সদস্য প্রথম আলোকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই সাক্ষাতের বিষয়ে দ্বিতীয় কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আসা আওয়ামী লীগের নেতাদের একজন বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। মোবাইল সহ কোনো ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নেওয়া অনুমতি ছিল না। শেখ হাসিনার অনুমোদনের পর নিরাপত্তা যাচাই শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নেওয়া হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা প্রথম আলোকে বলেন, আমরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে প্রায় 5 ঘন্টা সেখানে অবস্থান করেছি। পুরো সময়টি তিনি আমাদের দিয়েছেন। তাকে বেশ আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা তার মধ্যে লক্ষিত হয়নি, তবে সামান্য একটু ওজন কমিয়েছেন বলে মনে হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বলেন, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছে। শেখ হাসিনাকে সেবা এবং সহায়তার জন্য সেখানে অনেকে কাজ করছে। ওই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করেন বলেও জানা গেছে। তাহলে কি দেখা যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। যদিও বলেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ পায় তাহলে শেখ হাসিনাকে আর নেতৃত্বে নাও দেখা যেতে পারে। এই সাক্ষাৎকার দিয়েছেন তার মা ইতিমধ্যে রাজনীতি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করেছেন। তিনি দেশে ফিরতে চান এবং অবসর নিতে চান, কিন্তু আসলে বাস্তবে সেটা না, বরং শেখ হাসিনা এখন রীতিমতো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। কয়েকদিন আগে দিল্লির যে ফরেন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বা ক্লাবে, সেখানে কিন্তু যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের নেতারা হাসান মাহমুদ, মোহাম্মদ আরাফাত সহ কয়েকজন উপস্থিত ছিলেন। সেখানে শেখ হাসিনার প্রায় 1 ঘন্টার বক্তব্য প্রচার করা হয়। তারপরে সাংবাদিকদের সঙ্গে বাকি কথা বলেন আওয়ামী লীগের নেতারা। তো সেখানে বক্তব্য দিয়েছেন, সেখানে নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এর কোনো বৈধতা নেই, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে পারে না, এই কথাগুলো বলছে। এবং তার কয়েকদিন পর যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রমের উপর যে অলিখিতভাবে একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়া হয়েছে। এর কারণ কি? কারণ দুইটা হতে পারে। একটা হলো যে বাংলাদেশের উপর চাপ তৈরি করা, যে বাংলাদেশে যেভাবে নির্বাচন হচ্ছে সেইভাবে নির্বাচন নয়াদিল্লি চায় না। 2 হচ্ছে শেখ হাসিনাকে রাজনৈতিক অধিকার বা আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিতে হবে, নির্বাচনে অংশ নিতে দেওয়ার অনুমতি দিতে হবে বা সুযোগ দিতে হবে। 3 নম্বর হলো যে নানা কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে তলানি, সেই তলানির পর শেখ হাসিনাকে অ্যাক্টিভ করার মধ্য দিয়ে ভারত এক ধরনের প্রতিশোধ দিচ্ছে বা প্রতিহিংসা চরিতার্থ করছে, যাতে
শেখ হাসিনা যত বেশি অ্যাক্টিভ হবে সরকারের মধ্যে অস্থিরতা বাড়বে, সেই অস্থিরতা হয়তো ঘটাতে চায় নয়াদিল্লি। এইসব নানান কারণে এখন আওয়ামী লীগের কার্ড নিয়ে বা শেখ হাসিনার কার্ড নিয়ে খেলছে ভারত। এটা পরিষ্কার। এই লন্ডন থেকে আসা নেতাদেরকে নিয়ে যেভাবে নিরাপত্তা বাহিনী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া, মিটিং করা, পুরো বিষয়টা অর্থাৎ ভারত সরকারের নজরদারির মধ্যেই হচ্ছে। এর আগে যে দিল্লি ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে বক্তব্য দেওয়ার পর কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্ময় প্রকাশ করা হয়েছে, কিন্তু ভারত কিন্তু রেসপন্স করেনি এই ব্যাপারে। আর এখন বলতে গেলে যে ভারত কোনো বিষয় আর বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে না। তাদের একটাই বক্তব্য যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের সঙ্গেই ভারত সম্পর্ক স্থাপন করবে। কিন্তু তাহলে আগামী নির্বাচন পর্যন্ত কি হতে পারে? এই শেখ হাসিনার কার্ড ভারত কিভাবে খেলবে? আরো কি বেশি আক্রমণাত্মক হবে? তার পজিশনটা কি অনেক বেশি বাংলাদেশের সরকারকে চাপে ফেলার মতন একটা পরিস্থিতি তৈরি করবে কিনা? অনেকগুলো বিষয় কিন্তু এই রিপোর্ট বা এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। দর্শক, মারাত্মক দৌড়ের উপর আছি, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। গতকাল রাতে প্রায় 1000 কিলোমিটার রাস্তা ভ্রমণ করেছি। এটা ভ্রমণের উদ্দেশ্যে না, ব্যক্তিগত কাজের জন্য আসলে ছুটে চলা। ব্যস্ততার কারণে গত কয়েকদিন থেকে নিয়মিত কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, এজন্য অনেক দুঃখ প্রকাশ করছি। গতকাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা চমৎকার ঘটনা ঘটে গেছে। এই ঘটনা দেখার পর অনেকে আমাকে নক করেছেন, অনেকে আমাকে কল করেছেন, অনেকে আমাকে SMS পাঠিয়েছেন যে ভাই কি হতে যাচ্ছে, কি হবে, অনেক প্রশ্ন বানে একদম জর্জরিত করে ফেলেছেন প্রত্যেকের একটাই প্রশ্ন, ভাই আদৌ 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে কি না। আবার অনেকেই জানতে চেয়েছেন বিএনপি আসলে কি চাচ্ছে, তারা কি ক্ষমতায় আসতে চাচ্ছে না, নাকি তারা জামাতের সাথে কোনো প্রকার লিয়াজু মেইনটেইন করে এই ধরনের নাটক মঞ্চায়িত করছে। দেখেন, এখানে অনেকগুলো বিষয় আছে। প্রথমত, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে দুইটা রাজনৈতিক মতাদর্শ বিদ্যমান, একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক বাক্যে বাংলাদেশ আওয়ামী লীগ, আর বাদ বাকি যতগুলা দল আছে ইনক্লুডেড বিএনপি, জামায়াত থেকে শুরু করে সব দল, এরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। যদি বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হবার চেষ্টা করতো কিংবা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তাদেরকে দাবি করতো, সেক্ষেত্রে গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনা কোনোদিনও খাম্বা অর্থাৎ পিলার ঘটাতো না। গতকাল তারেক রহমান বিএনপির প্রধান তিনি একটা বক্তব্যে বলে দিয়েছেন সবাইকে হা ভোটে ভোট দিতে, অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে সেখানে নির্বাচন হবে, পাশাপাশি হা এবং না ভোটের যে একটা ব্যাপার আছে সেই হা ভোটে ভোট দেওয়ার জন্য তিনি উৎসাহ প্রদান করেছেন, এক প্রকার আহ্বান জানিয়েছেন। হা ভোটে ভোট দিলে কি হতে পারে এটা নিয়ে আমি আপনাদেরকে বারবার বলেছি, আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। হা ভোট হচ্ছে এমন একটা ফাঁদ যে ফাঁদের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন ঘটাতে পারে সুৎখোর ইউনূস। যে ফাঁদের মধ্য দিয়ে অর্থাৎ হা এবং না ভোটে যদি হা জয়যুক্ত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের বর্তমান 72-এর সংবিধান, যে সংবিধান লাখো শহীদ মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে অর্জিত, যে সংবিধান লাখো সম্ভ্রম হারা মা বোনের ইজ্জতের বিনিময়ে প্রতিষ্ঠিত কিংবা অর্জিত, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলবে ইউনূস কং। অর্থাৎ সামগ্রিকভাবে আমি যদি বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে 72-এর সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলবে এই হা এবং না ভোট। বর্তমানে বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, এটা পরিবর্তন করে সংবিধান সংস্কারের মধ্য দিয়েও যদি ক্ষমতার ভারসাম্য উন্নয়ন করা হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যদি একটা ব্যালেন্স করা হয়, তাহলে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, সেক্ষেত্রে কি তিনি তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারবেন? কখনোই না। ডক্টর ইউনূস খুব করে চাচ্ছে বাংলাদেশে হা ভোটকে জয়যুক্ত করাতে, যাতে করে তার মনোবাসনাগুলো পূরণ হয়। যে ব্যক্তি গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, সে ব্যক্তি প্রধান উপদেষ্টার পদ থেকে সহসায় সরে গিয়ে বিএনপিকে ক্ষমতা দেবে, এমনটা ভাবার কোনো কারণ নাই। সুৎখোর ইউনূস একটা পিশাচ, একটা শকুন, বাংলাদেশের ইতিহাসের একমাত্র কেহেরমান। আলিফ লায়লা দেখেছিলেন আপনারা যারা বাংলাদেশের বিটিভি দেখতেন একটা সময়, সেখানে আলিফ লায়লা দেখাতো প্রতি শনিবার 8টার দিকে। এখানে একটা ভিলেন ছিল, এক চকটেরা নাম কেহেরমান। ইউনূস হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একমাত্র কেহেরমান, যে বাংলাদেশকে সবসময় পরাশক্তিদের হাতে তুলে দিতে চায়, যে বাংলাদেশকে সবসময় পরাধীনতার শিকলে আবদ্ধ রাখতে চায়। ইউনূস হচ্ছে বাংলাদেশের রাজনীতির সেই একমাত্র কেহেরমান। এখন গতকাল তারেক রহমান যেই আহ্বান জানালো তাদের ভোটারদেরকে যে হা ভোটকে জয়যুক্ত করতে হবে, হা ভোট জয়যুক্ত হলে বাংলাদেশের মূলত সকল কিছু পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সকল কিছু তারা পরিবর্তন করে ফেলবে। এমন হতে পারে তারা জাতীয় সংগীত পরিবর্তন করে ফেলেছে, এমন হতে পারে তারা মানচিত্র পরিবর্তন করতে চাইবে, এমন হতে পারে তারা জাতীয় পতাকা পরিবর্তন করবে। কারণ এদের মতো দেশদ্রোহী, এদের মতো বদমাশ, এদের মতো রাজাকার, এদের মতো পাকিস্তানি বিজেদের পক্ষে সবকিছু সম্ভব। প্রথমবারের মতো স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশে পাকিস্তান অর্থাৎ করাচি থেকে ঢাকা ফ্লাইট, সরাসরি ফ্লাইট চালু হয়েছে। প্রথম যে ফ্লাইট গিয়েছে পাকিস্তানে, সেখানে চুল পরিমাণ জায়গা ছিল না, কোনো সিট খালি ছিল না। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে এদেশে পাকিস্তানপন্থী অনেকগুলা বীজ এখন অবশিষ্ট আছে এবং এরা পাকিস্তানি চায়। এরা চায় বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের একটা অংশ হোক, এরা চায় বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে সারা বিশ্বের দরবারে পরিচিতি পাক, যার কারণে কিন্তু তারা এই ধরনের ষড়যন্ত্র করছে। গতকাল তারেক রহমান যে বক্তব্য দিয়েছে একবার শুনে নেন। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন।
ফেসিস্ট, স্বৈরাচার, ফেসিস্ট, কত কথা শুনলাম। আপনারা কি ভাবতে পারেন এই তারেক রহমানের কাছে আমরা কি প্রত্যাশা করবো? যে ব্যক্তি তাকে খাম্বা বলে আখ্যা দেওয়া টাইমস ম্যাগাজিনের যেই আর্টিকেল সেটা তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে, তাকে খাম্বা লিখে যেটাতে, পডিগাল বয় লিখে যেটাতে, সেটা শেয়ার করে সে পয়সাচিক আনন্দ পায়। তার মতো খাম্বা, হা এবং না ভোটের যে জালিয়াতি কিংবা চক্রান্ত, এটা বুঝবে না, খুব স্বাভাবিক। আর বুঝলেও কিছু করার নাই, কারণ ওই যে তারেক রহমান বাংলাদেশে আসার পূর্বে তো নিকাহ নামায় সই করে আসছে। সেটা হতে পারে ডিপ স্টেটের নিকাহ নামা, হতে পারে আইএসআই নিকাহ নামা, হতে পারে সিআই নিকাহ নামা, হতে পারে ইউনুস জামাতের নিকাহ নামা। এখন জামাত, ডিপ স্টেট, ইউনুস, আইএসআই যা বলবে তাই শুনতে হবে, না শুনলে তো খবর খারাপ, কারণ পুরান মামলা সব টান দিয়ে বের করে নিয়ে আসবে। সেজন্য হাভুটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে। আর বাংলাদেশের ইতিহাসে কখনো হাভুট হেরে যায় নাই। স্বাধীনতা পরবর্তী সময় যতবার হাভুট হয়েছে, আপনারা দেখেন এরশাদ বলেন, জিয়া বলেন, প্রত্যেকটা হাভুট জয়যুক্ত হয়েছে। অর্থাৎ হাভুট না ভোট করাই হয় হাকে জয়যুক্ত করে তাদের যে বিভিন্ন ধরনের স্বৈরাচারী মনোবাসনা সেগুলো পূরণ করার জন্য। বাংলাদেশে সেটাই হচ্ছে। সুদখোর ইউনুস হানা ভোট দিয়ে বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলবে, বাংলাদেশের সকল প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং তাদের যে বিদেশি প্রভু আছে তাদের কাছে সবকিছু বিলিয়ে দিয়ে সপে দিয়ে সুদখোর ইউনুস এরপর দেশ থেকে চলে যাবে। এইটাই সুদখোর ইউনুসের একমাত্র মনোবাসনা। এখন এখানে বিএনপি ফাঁদে পা দিল কি পা দিল না, এটা নিয়ে আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। 12 তারিখে যদি সত্যি নির্বাচন হয়, আপনারা কেউ নির্বাচনে ভোট দিতে যাবেন না, এটা আপনাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে। আর সবশেষে একটা কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে মতদর্শ দুইটা, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বাংলাদেশ সকল রাজনৈতিক দল। সুতরাং বিএনপি এবং জামাতের মধ্যে যে দ্বন্দ্ব আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা লোক দেখানো, একটা স্ক্রিপ্টেড দ্বন্দ্ব। অর্থাৎ এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশ যদি উত্তাল না থাকে, মাঠ যদি উত্তাল না থাকে, সেক্ষেত্রে নির্বাচনী আমেজটা ঠিকঠাকভাবে আসবে না। সুতরাং যেহেতু আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে আওয়ামী লীগের উপস্থিতিতে বিএনপি এবং জামাত দুটো বৃহৎ শক্তি এসেছে নির্বাচনকে স্বচ্ছ প্রতিদ্বন্দ্বিতামূলক হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটা প্রক্রিয়ার অংশ হিসেবে, এবং মাঠ যাতে বোঝা যায় যে প্রতিপক্ষ আছে, অর্থাৎ বিএনপি জামাতের নেতারা প্রত্যেককেই বিতর্কিত করে বক্তব্য দিচ্ছে, প্রত্যেকে প্রতিহিংসামূলক বক্তব্য দিচ্ছে, প্রত্যেকে একজন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করতেছে, সবকিছু সাজানো স্ক্রিপ্টেড নাটক। 55 বছরের সংসার জীবনে তো সহজেই ছেড়ে চলে আসবে তারা, এমনটা ভাবার কোনো কারণ নেই। শুধুমাত্র আওয়ামী লীগের উপস্থিতি এবং আওয়ামী লীগ নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, এটা বিশ্ব দরবারে ফুটিয়ে তোলার জন্য বিএনপি জামাতের এরকম একটা নাটক। তবে এখানে একটা বিষয় আছে, জামাত হচ্ছে ক্যান্সার, জামাতের কোনো বুক পিস নাই। জামাত স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশে কখনো ক্ষমতায় আসতে পারেনি, এবার একটা বিশাল সম্ভাবনা আছে। সুতরাং জামাত যদি বোঝা যায় কোনোভাবে যে কোনোভাবে কারচুপি করে নির্বাচনে জয়ী হওয়া সম্ভব, সেক্ষেত্রে বিএনপির পাছা বরাবর বা মাজা বরাবর একটা লাথ মারবে, এটা নিশ্চিত। আপনারা থাকতে পারেন, ভালো থাকবেন। আর তারেক টিয়া কি করেছে না করেছে, হা ভোট না ভোট, এগুলো মাথায় নেওয়ার কোনো কারণ নেই। ভোট দিতে যাবেন না, নো ভোট নো ভোট। কিসের ভোট, কিসের ইলেকশন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সালামু আলাইকুম। ভাবা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের 5 বছরের কারাদণ্ড হতে পারে। শুধুমাত্র উনি না, উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে গণভোট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচারণা অথবা একজন নিরপেক্ষ সরকার প্রধান হিসাবে হ্যাঁ এর পক্ষে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আহ্বান বা সরকারি বিভিন্ন দপ্তরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের কার্যালয় থেকে, এই ঘোষণার জন্য বা এই কর্মকাণ্ডের জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে। এই মুহূর্তে নির্বাচন কমিশন বনাম সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। যদিও আমরা দেখছি গতকালকেও রংপুরের জনসভায় বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনিও গণভোটে হ্যাঁ পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। আর জামাত ইসলাম তো প্রথম থেকে গণভোটের পক্ষে হ্যাঁ অবস্থান আছে, বা এনসিপি বরাবরই বিএনপিকে এই গণভোট বা জুলাই সনদ ইস্যুতে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছিল। তো যখন এই অবস্থা, কেন গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা অথবা না প্রচারণা যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী, ডিসি, এসপি, ইউনো থেকে শুরু করে কোনো ওসি অথবা যে কোনো কেউ সরকারিভাবে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে, তারা যদি করে, কেন এটা দণ্ডনীয় অপরাধ? দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনার বিষয় হচ্ছে 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠেয় গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত উপযুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86-এর বিধানবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি, অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে ডক্টর ইউনুস প্রজাতন্ত্রেরই কর্মচারী, এই উপদেষ্টা পরিষদ প্রজাতন্ত্রেরই কর্মচারী, সরকারি অফিসাররা প্রজাতন্ত্রের কর্মচারী। তো প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত এবং সচেতন করতে পারবেন। তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে অথবা না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। তাহলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা খরচ করে যে হ্যাঁ এর প্রচারণা চালানো হলো, এটা নিয়ে আসলে এই মুহূর্তে গণভোট নিয়ে পেছনে কি চলছে জানি না। তবে দুইটা পক্ষ আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এমন বার্তা দিলেন বা এমন অধ্যাদেশ জারি করলেন। তো নির্বাচন কমিশন বলছে যে আপনি সচেতন করতে পারবেন, কিন্তু ভাই আপনি হ্যাঁ ভোট দেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি, এই ধরনের বক্তব্য যদি কোনো সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা অথবা খোদ ডক্টর ইউনুস অথবা উপদেষ্টা পরিষদের যে কোনো কেউ দেয়, সেটা তারা পারবে না। কেননা এই ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এ 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে। তার মানে 2025 সালে যে সংস্কার করা হয়েছে সেই সংস্কারেও এই বিষয়টা আছে। আর 1972-এর যে
অনুচ্ছেদ আছে সেখানেও আছে। বর্ণিত অবস্থায় উল্লেখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রাপককে বিভাগীয় কমিশনার, ঢাকা, চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসাররা, আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক সকল এবং রিটার্নিং অফিসার। আর আদেশক্রমে মোহাম্মদ মনির হোসেন, উপসচিব, নির্বাচন পরিচালনা 2 অধিশাখা অ্যাপোর্ট এখানে আপনার দেওয়া হয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, কেন আসলে হঠাৎ করে এই প্রজ্ঞাপন জারি করা হলো? এ নিয়ে ভেতরে ভেতরে হয়তো অনেক গল্প আছে, তবে যেটা আজকে থেকে যে কোনো রিটার্নিং অফিসাররা হ্যাঁ ভাই হ্যাঁ ভোট দিতে হবে, যেহেতু এখানে নায়ের অপশন রাখা হয়েছে, তার মানে কি জনগণকে নিজেদের ভোট নিজেদের জন্য অপশন রাখা হয়েছে। এক হচ্ছে এখানে কোনো না অপশন ছিল না, সো সেই ক্ষেত্রে হ্যাঁই দিতে হবে বা হ্যাঁই দিত, যেহেতু হ্যাঁ এবং না আছে নির্বাচন কমিশন যেটা এখানে বলতে চাচ্ছে, সো পাবলিককে সুযোগ দেন। হ্যাঁ দিলে কি ভালো হবে না হবে সেটা একরকম, কিন্তু হ্যাঁই দিতে হবে, হ্যাঁর পক্ষে প্রচারণা, এটা নির্বাচন কমিশনের কাছে কনফ্লিক্ট। কিন্তু কেন হঠাৎ করে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিল, পেছনে আসলে কি চলছে? আর এই আইন অনুযায়ী এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার যারা আছে নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছেন সকল সরকারি কর্মচারী কর্মকর্তারা। ডক্টর ইউনূসের অধীনে কিন্তু এখন না। ওই দিন আমরা কোন এলাকার একজন জেলা প্রশাসক তিনি বলছিলেন তিনি আসলে ডক্টর ইউনূসের কর্মচারী না, এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় তারা আছেন, যার কারণে গণভোটের পক্ষে হ্যাঁর প্রচারণা তিনি চালাতে পারেন না, এটা আইনিভাবে ভেজাইল্লা। তার তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।